ঈদ মুবারক। স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। জানাবো মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। আনন্দ, উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায়, সৌহার্দ্য সম্প্রীতির ডাক। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, তারা ফিলিস্তিনবাসীদের তার জন্য দোয়া করছে। দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। ঢাকার পোস্তায় আসছে কোরবানির পশুর চামড়া, ঢুকছে সাভারের ট্যানারি পল্লীতেও। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। রাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য সরাতে তৎপর সব সিটি কর্পোরেশন। ঢাকা শহর পরিষ্কারে কাজ করছেন অন্তত 20,000 পরিচ্ছন্নতা কর্মী। এপ্রিল মাস নির্বাচনের উপযোগী নয়, প্রধান উপদেষ্টার কথায় হতাশ বিএনপি। মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোট সম্ভব, বলছে জামায়াত। এবং ঈদ উৎসবে মাতলেন খেলোয়াড়রা। হামজা চৌধুরীকে হবিগঞ্জ থেকে এমপি নির্বাচনের প্রস্তাব। সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় ঈসা সুমনদের। আনন্দ, উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে, ছিল এমন প্রার্থনা। 3 বছরের ছোট্ট শিশু রিশানকে নিয়ে ঈদ জামাতে যোগ দিতে ছুটে যাওয়া এই মায়ের নাম স্বর্ণ। ঢাকার শান্তিবাগ থেকে জাতীয় ঈদগাহে ছুটে এসে জানান তার অনুভূতির কথা। বাবা মা তারপরে আমার 2 সন্তানকে নিয়ে এসেছি, নামাজ পড়তে এসেছি, এটাই অনেক আনন্দের। স্বর্ণর মতো এদিন অসংখ্য বাবা মার হাত ধরে জাতীয় ঈদগাহে আসে খুদে মুসল্লিরা। সবার পোশাক ও চোখে ছিল আনন্দ। আল্লাহ কাছে অশেষ রহমত, আমাদের 3 জনকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে তৌফিক দান করেছে। এই বছর আম্মুকে নিয়ে আসছি সাথে, এবং ও আসতে চায়। ঈদ মুবারক। দেরি হয়, জামাত মিস হতে পারে, এমন তাড়না থেকে অনেককেই দেখা যায় রুদ্ধশ্বাসে ছুটতে থাকেন ঈদগাহের উদ্দেশ্যে। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। নানা শ্রেণী পেশার মানুষের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরাও ছিলেন তার সঙ্গে। নামাজে ইমামতি পড়েন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এ সময় সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মুসল্লিরা। বড়দের মতো ছোট শিশুদের এই কোলাকুলি নজর কাড়ে সবার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দেখেছি। দোয়া করছি যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, তারা ফিলিস্তিনবাসীদের তার জন্য দোয়া করছি। নবীন থেকে প্রবীণ সবার কণ্ঠে ছিল দেশ ও দশের মঙ্গল কামনা। দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। আমরা দোয়া করতেছি আমাদের দেশের জন্য, দশের জন্য, দেশের মানুষগুলো শান্তিভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়। কে গাজাকে আজকে দুদকে পরিণত করছে, এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সালা দেয়। এদিন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদি ঈদ কবিতায় বলেছিলেন, মনের পশুরে করজবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আর তাই কোরবানি হোক আত্মশুদ্ধির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজের, রাষ্ট্রে সব জায়গায় ফিরে আসুক শান্তি, এমন বার্তাই ছিল জাতীয় ঈদগাহের প্রধান ঈদ জামাতের খুতবায়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে বিশ্ব কল্যাণ ও মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় দোয়া। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোড় এ শহীদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। একসাথে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। চট্টগ্রামে মিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
রংপুরের প্রায় 1250 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সিলেটের প্রধান জামাত। রাজশাহীতে প্রধান জামাত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। ময়মনসিংহ ও বরিশালে সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। গুলশানের বাসা ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর থেকে বেগম খালেদা জিয়া তার নিকট আত্মীয় স্বজনদের সাথে একান্তে সময় কাটান। রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ডিবিসি নিউজকে এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে সকালেই মাকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেছেন পুত্রবধূ ও নাতনিদের সাথেও। ঈদুল আজহা এবং ঈদুল আজহার দিন দেশনেত্রী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা স্টেবল আছে। উনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উনিও সবার জন্য দোয়া করেন, উনিও সবাইকে তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করেছেন। রাজধানীর পোস্তায় আসতে শুরু করেছে ঢাকা ও আশেপাশের এলাকার কোরবানির পশুর চামড়া। তবে চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, পোস্তায় এবার কোরবানির পশুর চামড়া আসছে কেমন, জানাবেন দরদামের বিষয় নিয়েও। ঐতিহ্যবাহী এই বাজার পোস্তার বাজার প্রতিবারই কিন্তু কোরবানির ঈদের সময় এইখানে কিন্তু ঈদের দিন দুপুর পর থেকে কিন্তু কাঁচা চামড়া আড়তদারদের কাছ থেকে নিয়ে আসতে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা, এবং তারা এই চামড়া এখানে আনার পরে আড়তদাররা সেই চামড়া কিনেন এবং সেই চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেন। পরবর্তীতে সেসব চামড়াগুলো ট্যানারি মালিকরা এসে কিনে নিয়ে যান এবং সেগুলো পরবর্তী পর্যায়ে বিভিন্ন দেশে রপ্তানি পর্যন্ত হয়। আজকেও কিন্তু সেই একই চিত্র ছিল। দুপুরের পর থেকে রাজধানীর এই বাজারে চামড়া আসতে শুরু করে। তবে প্রতিবারের মতোই কিন্তু এই চামড়া নিয়ে যে আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীদের মধ্যে যে মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে যে বাদানুবাদ, সেটি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি। সরকার কিন্তু একটি দাম নির্ধারণ করে দেয় প্রতি বছর, এবারও সেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী মৌসুমী ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করেছেন এবং এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন। তবে তারা বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী দাম তারা পাচ্ছেন না, অর্থাৎ আড়তদাররা তাদেরকে সেই সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না। তবে আড়তদাররা বলছেন যে সরকার নির্ধারণ করে দিয়েছেন লবণযুক্ত চামড়ার দাম, সেই চামড়া আর কাঁচা চামড়ার মধ্যে দামের একটি পার্থক্য থাকবে। মৌসুমী ব্যবসায়ীরা এই পার্থক্যগুলো বুঝতে পারেন না এবং তারা বেশি দাম দিয়ে চামড়া কিনে নিয়ে আসেন, যার জন্য হচ্ছে যে এই সংকটটা তৈরি হয়। প্রতিবারই এই সংকট তৈরি হয়। আড়তদার ব্যবসায়ীদের সমিতির যে নেতা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সংকট মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে 10 থেকে 15% মানুষ এই সংকটে পড়ে। তবে বেশিরভাগ চামড়া ব্যবসায়ীরাই কিন্তু এই সময়ে লাভবান হয় এবং তারা প্রকৃতপক্ষে নির্ধারিত দামটাই পান। অল্প কিছু ব্যবসায়ীদের জন্য এই চিত্রটা প্রতিবারই তৈরি হয় এবং ভবিষ্যতের জন্য এই ধরনের সংকট তৈরি না হয় সেজন্য মৌসুমী ব্যবসায়ীদেরকে তারা ব্যবসা বুঝে ব্যবসা করার জন্য পরামর্শ দিয়েছেন। এবার আপনি নিশ্চয় জানেন যে দেশে 1 কোটির উপরে পশু কোরবানি হয়েছে। এই পোস্তায় কিন্তু প্রতিবারই 1 লাখের বেশি বা 2 লাখ 2.5 লাখ পর্যন্ত একসময় চামড়া আসতো। এবার আড়তদার সমিতির নেতারা আমাদেরকে জানিয়েছেন এবার 80 থেকে 90 হাজার চামড়া তারা এই ঈদের মৌসুমে সংগ্রহ করবেন এবং এখন আসছে ঢাকার আশপাশের চামড়া এবং পরবর্তীতে এই 10 দিন পর ঢাকার বাইরের চামড়াগুলো কিন্তু পোস্তায় আসতে শুরু করবে। এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। এদিকে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম। এদিকে চামড়ার দাম মিলছে না বলে দাবি খুলনা ও রাজশাহীর মৌসুমী ব্যবসায়ীদের। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পশুর চামড়া আসা শুরু হয় সাভারের চামড়া শিল্প নগরীতে। চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। আগামী 10 দিন ঢাকা সহ আশেপাশের চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। এরপর ঢাকার বাইরের চামড়া ঢুকবে। এদিকে খুলনায়ও কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে, তবে সরকার নির্ধারিত দামে নয়। চামড়া কেনা বেচা হচ্ছে ক্রেতাদের ঠিক করা দরে। গরুর চামড়া 800 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া রাজশাহীতে মৌসুমী ব্যবসায়ীদের দাবি, চামড়া কিনে এবার মূলধন হারাতে বসেছেন তারা। কিনে তাদের বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামে।
12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য সম্পূর্ণ সরিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ার্ডগুলোতে এই কাজে নিয়োজিত প্রায় 20,000 কর্মী। 2 সিটির বাসিন্দারা বলছেন, দ্রুত বর্জ্য সরিয়ে নিতে পারলে স্বস্তি পাবেন তারা। 2 সিটি কর্পোরেশনে পশু কোরবানি হয়েছে প্রায় 7 লাখ, যাতে বর্জ্য হতে পারে 50,000 টনের বেশি। আর এসব পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার কথা জানায় 2 সিটি কর্পোরেশন। সকাল 11টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও কলোনি বাজারে গিয়ে দেখা যায় বর্জ্য অপসারণে কাজ করছে কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আর থাকবো 5টাতে আমরা থাকবো এই জায়গায় 5টার ভিতরে ক্লিয়ার করে দেবো। সকাল 6টার থেকে আরম্ভ করছি, মনে হয় সারাদিনও লাগতে পারে আর রাতও লাগতে পারে। দক্ষিণ সিটি কর্পোরেশনে সকাল থেকে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন গলি থেকে পশুর বর্জ্য এনে স্তূপ করছে সড়কে, সেখান থেকে নেওয়া হবে ডাম্পিংয়ে। গরু যত তাড়াতাড়ি জব দিবে এতে আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কোনো কাপড়িতে নাই, আমরা চেষ্টা করি যে দ্রুত এটি পরিষ্কার করার জন্য নামছি, কাজ করতেছি, যতক্ষণ পর্যন্ত কাজ আছে করতে থাকবো। নগরবাসী বলছেন, যত দ্রুত এসব বর্জ্য অপসারণ করা যাবে ততই স্বস্তি পাবে 2 সিটির বাসিন্দারা। 12 ঘন্টার ভিতরে সম্ভব না হলেও দ্রুত সময়ের ভিতরে সম্ভব হবে আশা করি আর কি। নাগরিকরা আছি, তারাও যথেষ্ট সচেতন আছে এবার, যাতে আমাদের কোনো ধরনের ময়লা আবর্জনা এই দিকে সেদিক জমা আবদ্ধ না থাকে। 2 সিটি কর্পোরেশনই আশা করছে রাতের মধ্যে অপসারণ করতে পারবে সব বর্জ্য। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে অন্যান্য সিটি কর্পোরেশনও। চট্টগ্রামে এ বর্জ্য নির্দিষ্ট সময়ের আগেই সরানো হবে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে গিয়ে তিনি এ কথা জানান। বরিশালে নগরীর বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। এদিকে 850 পরিচ্ছন্ন কর্মী খুলনা নগরীতে বর্জ্য অপসারণের কাজ করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও চলছে বর্জ্য সরানোর কাজ। দুপুর থেকে রংপুরেও চলছে বর্জ্য অপসারণ। কাজ করছেন 1042 জন পরিচ্ছন্নতা কর্মী। রাজশাহীতে বিকেল 4টা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। ডিসিপ্লিন ওয়েতে এই কোরবানির বর্জ্য অপসারণের কাজটি সম্পন্ন করছি। আমরা ইতিমধ্যে মূল শহরের প্রায় 95% বর্জ্য অপসারণ করেছি। সিও যেভাবে বলেছেন, আমি বিশ্বাস করি যে আমরা 8টা থেকে 9টার মধ্যে পুরাটা শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। নগরবাসী যথেষ্ট সহায়তা করেছেন এবং যথেষ্ট সচেতন ছিলেন। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার কথায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস ভোটের উপযোগী নয়। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না, তবে ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের সে প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এদিকে শনিবার মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার তুলাপুরে ঈদের জামাতে অংশ নেন জামায়াতের আমির। নামাজ শেষে তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটে সমতল মাঠ থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে। এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। পরে নিজ গ্রামের মানুষদের সাথে কৌশল বিনিময় করেন জামায়াতের আমির। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটি আনন্দে কাটাতে পরিবার পরিজন নিয়ে কেউ কেউ ছুটে গেছেন পর্যটন কেন্দ্রে, আবার অনেকে ভিড় করছেন সিনেমা হলে। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, এবার ঈদে কোন কোন সিনেমায় ঝোঁক দর্শকদের?
ধন্যবাদ সুরভি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু সকালের যে ক্লান্তি, সেই ক্লান্তি শেষ করে কিন্তু বিকেল থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড় এবং সবাই নিজের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন সিনেমা দেখতে। এবারের ঈদে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খান অভিনীত তাণ্ডব, ইনসাফ, টগর, উৎসব, এশা মার্ডার, নীলচক্র প্রতিটি চলচ্চিত্রে কিন্তু নিজস্বতায় হল দখল করে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দর্শকরা এসছেন এবং তাদের অনুভূতি কিন্তু খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি। এরকম রাজধানীর প্রতিটি হল এবং প্রতিটি যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে সিনেমা হল যারা চলচ্চিত্র প্রেমী আছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ভরে গেছে। আমরা এখানে টিকিট কাউন্টারে এখানে দেখতে পাচ্ছি যে এক একজন নিজেদের পছন্দের যে সিনেমা সেটা কিন্তু এখানে দেখতে চলে এসেছেন এবং অনেকে এসেছেন তাদের পছন্দের যে তারকারা আছে তাদের সাথে দেখা করতে। এবং আমরা ঈদের দিনের যে একটা জাঁকজমক যে বিষয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একের পর এক সবাই পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে কিন্তু চলে আসছেন সিনেমা দেখতে। আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব, ভিড় কিন্তু বেড়েই চলেছে। দুপুর থেকে যে ভিড়টা হচ্ছিল সেটা কিন্তু বিকেল গড়িয়ে এখন চলছে সন্ধ্যা 7:30টায়ও কিন্তু ঠিক খুব অনেক বেশি ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিবার পরিজন এবং যারা আছেন তারা নিজেদের মতো করে আসলে সিনেমা উপভোগ করছেন। সিনেমাটা বাংলাদেশের চলচ্চিত্র যে জগৎটা সেটা কিন্তু এখন একটা বিনোদন জগতে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষদের একটি বিনোদনের কেন্দ্র হিসেবে এই জগৎটা পরিণত হয়েছে। এবং আমরা আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীতে যে সাধারণত সচরাচর যে সিনেমা হলগুলো আছে সেখানে আসলে দর্শকদের কীরকম এখানে ভিড় হয়েছে। এবং আজকে ঈদের প্রথম দিনে কিন্তু 6টি যে সিনেমা মুক্তি পেয়েছে প্রতিটি সিনেমাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে ঈদের দিনের বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী কনক মাহমুদ। সুরভি আলম তরণী, আপনাকে ঈদ মোবারক এবং একই সাথে ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের খেলার দুনিয়া। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে ঈদ উদযাপন করতে গিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা ফাহমেদুলরা। ইসা ফয়সাল জানিয়েছেন পরিবারকে মিস করছেন, সিঙ্গাপুরকে হারিয়েই করতে চান ঈদ উদযাপন। আর কাছে পেয়ে হামজাকে হবিগঞ্জ থেকে এমপি নির্বাচনের প্রস্তাব করলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকা ভক্তকে বললেন ফুটবল ফার্স্ট। প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে ঈদগাহের পথে হামজা চৌধুরী ফাহমেদুলরা হাঁটা পথেই গেলেন কাছের শাহবাগ জামে মসজিদে। পথে পড়েছেন ভক্তের মধুর আবদারের সামনে। জামাতের সময় হয়ে আসলেও নাছোড়বান্দা ভক্ত সই নিয়েই ছেড়েছেন। হামজাও আবদার মিটিয়েছেন হাসি মুখে। বাবা মা চেয়েছিলেন হবিগঞ্জে গিয়ে পরিবারের সাথে ঈদ পালন করবে হামজা, কিন্তু দলের সাথে ঈদ উদযাপনে ক্যাম্পেই থেকে গেছেন হামজা চৌধুরী। ঈদগাহে হামজাকে ঘিরে মানুষের জটলায় একজন রসিকতা করে বললেন হবিগঞ্জ থেকে এমপি পদে দাঁড়িয়ে যেতে। হামজা জানিয়েছেন ফুটবলই প্রথম। তো আমাদের সাথে একজন ছিল পুলিশ প্রশাসন, তারা বলছে ভাই আপনারা উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। আমি বললাম যে স্পোর্টসম্যান সে এখানে আসছে, হ্যাঁ আপনারা এখানে ওই হবিগঞ্জ এমপি ইলেকশন এগুলোকে বাদ দিয়ে আমাদের ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচটা জিতার জন্য করেন। তো হামজা বলছে ফার্স্ট উইন। শুধুমাত্র হামজা চৌধুরীকে দেখতে, ছবি তুলতে ঈদের দিনেও ভোর 4টায় এসে অপেক্ষা করেছেন কিছু ক্ষুদে ভক্ত। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমরা ভোর 4টার দিকে যে এখান থেকে ডাকাডাকি করছি অনেক। হামজা ভাই, ফাহমিদুল ভাই, হ্যাঁ হামজা ভাইয়ের সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। এই যে সিগনেচার আমার সাথে ফাহমিদুলের কথা হয়েছে, আমি ওকে বলেছি ইউ প্লে রিয়েলি ওয়েল, ও লাইক দিয়েছে আমাকে। হ্যাঁ এবার প্রচুর স্পেশাল, এবার আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। দেশে দেশের বাইরে অনেকবার পরিবার ছাড়া ঈদ পালন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। পরিবার ছাড়া ঈদ উদযাপন কষ্টের হলেও এবারের ঈদটা ফুটবলারদের কাছে একটু স্পেশাল। তাই তো সিঙ্গাপুরকে হারিয়েই ঈদ উদযাপনটা করতে চান ইসা ফয়সাল, সুমন রেজারা। একটু খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করবো। আসলে ঈদ সবসময় খুশির আনন্দের হয়। সো আমরা জাতীয় দলের সব প্লেয়ার একসাথে ছিলাম, নামাজ পড়েছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, আমাদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে যাতে সিঙ্গাপুর ম্যাচটা আমরা জিততে পারি। প্যালেস্টাইনের জন্য দোয়া হয়েছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলাররা। 10 তারিখ আরও একটা আনন্দ উদযাপনের উপলক্ষ এনে দিতে চান ফুটবল সমর্থকদের জন্য।
মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা। সামনে ক্রিকেটারদের শ্রীলঙ্কার সফর, আর ফুটবলাররা আছেন জাতীয় দলের ক্যাম্পে। জাতীয় দলের বাইরে থাকা নারী ফুটবলারদের কয়েকজন খেলছেন ভুটান লিগে। যে যেখানে আছেন সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। ক্রিকেটার মেহেদী মিরাজের আপলোড করা ছবিটাই বলে দিচ্ছে আজ ঈদুল আজহা। নামাজ শেষে ঠিক কোরবানির পর মুহূর্ত। মুশফিকুর রহিম শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাহ থেকেই। তাসকিন আহমেদ বাবা সন্তানের সাথে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ওর পেইজ ডিপার্টমেন্টের পার্টনার শরীফুল ইসলামও ভক্তদের শুভেচ্ছা দিয়েছেন একেবারে ভিন্ন ঢঙে, অ্যারাবিয়ান স্টাইলে। আরেক পেসার খালেদ আহমেদ কোরবানির মহিমা উল্লেখ করে সবার উদ্দেশ্যে পোস্ট করেছেন। নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া বর্তমানে খেলছেন ভুটান লিগে। সেখান থেকে দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সুমাইয়ার সাথে একই লিগে খেলছেন সাবিনাও। বাংলাদেশের নারী ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতা সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন ট্রেনিং গ্রাউন্ড থেকেই। ফুটবলার সানজিদা আক্তারও ঈদ বার্তা দিয়েছেন ভক্তদের। জাতীয় দলের ফুটবলাররা সবাই একই সাথে ঈদ উদযাপন করছেন ক্যাম্পে। পরিবার ছেড়ে সতীর্থদের সাথে করছেন ঈদ আনন্দের ভাগাভাগি। তবে প্রত্যেকের প্রোফাইলে আপলোড করা ছবিতে একজন আছেনই প্রথমবার বাংলাদেশের মাটিতে ঈদ পালন করা হামজা চৌধুরীকে নিয়ে ফ্যানদের মতো সতীর্থরাও ছবি তুলতে উন্মুখ। বাংলাদেশের মতো অন্যান্য দেশের মুসলিম ক্রীড়াবিদরাও ফ্যানদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পাকিস্তান ক্রিকেটার বাবর আজম, আফগানিস্তানের রশিদ খান কিংবা লিভারপুলের ইজিপশিয়ান ফুটবলার মোহাম্মদ সালাহও আছেন সেই তালিকায়। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়ে 17 বছরের শিরোপা খরা কাটিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। অথচ সেই শিরোপা জয়ের 17 দিন পর চাকরি গেল দলটার কোচ অ্যাঙ্গে পোস্তেকোগ্লুর। স্পার্সদের পক্ষ থেকে বলা হয়েছে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ভাবনা থেকেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আর অ্যাঙ্গে পোস্তেকোগ্লু জানিয়েছেন ক্লাবের প্রতি কোনো অভিযোগ নেই তার। অল ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে টটেনহ্যাম হটস্পার, যার মধ্য দিয়ে কেটেছে স্পার্সদের 17 বছরের শিরোপা খরা। সুযোগ মিলেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার। আর এমন কীর্তির পেছনের কারিগর হিসেবে ছিলেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগ্লু। 17 বছর পর উদযাপনের উপলক্ষ এলো যে কোচের হাত ধরে শিরোপা জয়ের পর 17 দিনও ক্লাবে টিকলেন না তিনি। 59 বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জ পোস্তেকোগ্লুকে বরখাস্ত করেছে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া লিগগুলোতে সাফল্যের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্পার্স কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ বাবদ 40 লাখ পাউন্ড পাবেন পোস্তেকোগ্লু। এছাড়াও ইউরোপা লিগ জয়ে বোনাস হিসেবে পেয়েছেন আরও 20 লাখ পাউন্ড। এক বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে অনেক চিন্তাভাবনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মাত্র তৃতীয় কোচ হিসেবে ক্লাবটিকে ইউরোপিয়ান ট্রফি এনে দেয়ায় পোস্তেকোগ্লুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টটেনহ্যাম। ক্লাবের প্রতি অভিযোগ নেই জানিয়ে টটেনহ্যামে কাটানো সময়গুলোকে গর্বের বলে উল্লেখ করেছেন অ্যাঞ্জ পোস্তেকোগ্লু। ইউরোপা লিগ জিতলেও প্রিমিয়ার লিগে বাজে মৌসুম কাটিয়েছে টটেনহ্যাম। লিগে তারা হেরেছে 22টি ম্যাচে, কোনো রকম রেলিগেশন এড়িয়ে মৌসুম শেষ করেছে 17 নম্বর অবস্থানে থেকে। ইউরোপা লিগ জয়ের পরও মূলত এই কারণেই চাকরি হারালেন পোস্তেকোগ্লু। টটেনহ্যামের পরবর্তী কোচ হওয়ার রেসে আছেন ব্রেন্টফোর্ডের থমাস ফ্র্যাঙ্ক, ফুলহামের মার্কো সিলভা এবং বোর্নমাউথের আন্দোনি ইরায়োলা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। 2018 ও 2022-এর পর এবার 2026 বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে 3-0 গোলে হেরেছে আজুরিরা। আর তাতেই সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। 1958 সালের পর প্রথমবারের মতো 2018 বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যার জেরে চাকরি হারান হেড কোচ জিয়ান পিওরে ভেঞ্চুরা। পদত্যাগ করেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কার্লো তাভেজ্জিও। অবসরের ঘোষণা দিয়ে দেন বুফন, ডি রসি, বারজাগলির মতো কিংবদন্তিরা। 2018 সালের 14 মে ইতালির কোচ হিসেবে দায়িত্ব নেন রবার্তো মানচিনি। তার আধুনিক ট্যাকটিক্সে তরুণ একটা দল লেখা শুরু করে ইতিহাস। টানা 10 জয়ে তারা নিশ্চিত করে ইউরো 2020 আসরের মূল পর্ব। সেখানেও অব্যাহত থাকে তাদের স্বপ্নময় যাত্রা। করোনার কারণে কিছুটা পেছানো হয় টুর্নামেন্ট। 2021 সালের 11 জুলাই ওয়েম্বলিতে হোস্ট ইংল্যান্ডকে হারিয়েই ইউরো জেতে মানচিনির শিষ্যরা। 2018 থেকে 21 3 বছরে গড়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি 37 ম্যাচ আনবিটেন থাকার বিশ্ব রেকর্ড।
এরপরই যেন অদৃশ্য শক্তি চেপে ধরে উড়তে থাকা ইতালিকে। 21-এর শেষের দিকে হোস্ট হিসেবেই নেশনস লিগে খেলে দ্য ব্লুরা। সেমিতে তারা স্পেনের কাছে হারে 2-1 গোলে। থামে তাদের 37 ম্যাচের আনবিটেন রান। 2022 বিশ্বকাপের বাছাই পর্বে সি গ্রুপের 2 থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় তারা। বাছাই প্লে অফের সেমিতে মানচিনির দল হারে নর্থ মেসিডোনিয়ার কাছে। টানা 2 বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে কেবলমাত্র একটা ম্যাচ খেলেছে তারা। হালান্ডে নরওয়ের বিপক্ষে তারা হেরেছে 3-0 গোলে। আর তাতেই গ্লিয়াজুরিরা পড়েছে 2026 বিশ্বকাপে জায়গা না পাবার শঙ্কায়। ইতালির হাতে এখনো বাকি 7 ম্যাচ। বিপরীতে 3 ম্যাচে 9 পয়েন্ট তুলে নিয়েছে নরওয়ে। গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন। আর ইতালির সংখ্যাটা মূলত এখানেই। টেবিলের শীর্ষস্থান নিশ্চিতে তাদের যেমন জিততে হবে বাকি 7 ম্যাচে, তেমনি প্রার্থনা করতে হবে নরওয়ের হারের জন্য। যদি নরওয়ে কোনো ম্যাচ না হারে তাহলে তারাই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। টেবিলের 2-এ থাকলে ইতালিকে খেলতে হবে প্লে অফ। সেক্ষেত্রে 12টি গ্রুপের রানার্স আপ ও ইউএফএ নেশনস লিগের 4টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্লে অফ ভিত্তিক দ্বিতীয় রাউন্ডের খেলা। আর গেল 2 বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ রাউন্ড বলছে কাজটা মোটেও সহজ হবে না ইতালির জন্য। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বিগত বছরের তুলনায় এবছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। শনিবার সৌদি আরবে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা আরও জানান, আগামী 10 জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে 10 জুলাই পর্যন্ত। এদিকে হজ পালনে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের হাসপাতালে বর্তমানে ভর্তি 22 জন। হজের কার্যক্রমের অংশ হিসেবে পাথর নিক্ষেপের সময় পথ হারিয়ে অনেক হজ যাত্রী আশ্রয় নিয়েছেন মক্কায় হজ মিশনে। সরকারের পক্ষ থেকে তাদের দেখাশোনা করা হচ্ছে। হজের এই আনুষ্ঠানিকতাগুলো অত্যন্ত সুন্দর এবং নির্বিঘ্নে সম্পন্ন হতে যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মনিটর করা হচ্ছে, দেখভাল করা হচ্ছে। আরাফাতের মাঠে, মিনায়, মুজদালেফায় এবং জামরাতে, এমনকি কাবায়, সব জায়গায় মনিটরিং টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।